প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ কৃপায় তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা তোমাদেরকে গত ক্লাসে অম্লক্ষারক ও লবণ অধ্যায় শুরু করেছি, তোমাদের দশম অধ্যায়ে। এখন আমরা আজকে এর পরের অংশ থেকে শুরু করব। আজকে আমরা পড়ব হচ্ছে অ্যাসিডের প্রকারভেদ। তোমরা জানো যে আমরা অ্যাসিড হচ্ছে যে এমন একটা পদার্থ যেটা বহুল ব্যবহৃত পদার্থ। এই অ্যাসিডের প্রকারভেদ আমরা জানবো। অ্যাসিড সাধারণত দুই প্রকারের হয়। এক নম্বরে হচ্ছে অ্যাসিডের প্রকারভেদের মধ্যে এক নম্বরে হচ্ছে যে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড জৈব অ্যাসিড কোনগুলো? জৈব অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিডের মধ্যে কার্বন আছে, যে সকল অ্যাসিডের সংকেতের মধ্যে মানে কার্বন সম্বলিত অ্যাসিডকে বলা হয় জৈব অ্যাসিড। কার্বন সম্বলিত অ্যাসিডকে বলা হয়, এই যে আমি এখানে কার্বন সম্বলিত অ্যাসিডকে জৈব অ্যাসিড বলে। জৈব অ্যাসিড বলে। জৈব অ্যাসিডের মধ্যে আমরা এই যে যেমন আমরা অ্যাসিটিক অ্যাসিড, তারপরে সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, C6H8O6, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। এগুলো দেখো সব অ্যাসিডের মধ্যে কি আছে? সবগুলো সংকেতের মধ্যে কার্বন আছে। এটা সিসি, সবগুলো সংকেতের মধ্যে কার্বন আছে। তাহলে কার্বন সম্বলিত যে সকল অ্যাসিডে কার্বন আছে সেই অ্যাসিডগুলোকেই বলা হয় জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের তীব্রতার পরিমাণ খুবই কম। জৈব অ্যাসিড আরও অনেক ধরনের প্রকারভেদ আছে অ্যাসিডের, দুর্বল অ্যাসিড, সবল অ্যাসিড, তারপরে হচ্ছে আরও অনেক ধরনের প্রকারভেদ আছে। তো তোমরা জানো যে এটা আমরা প্রথম যে প্রকারভেদ দুইটা, সেটা হচ্ছে জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। এখন এই যে তাহলে এটা হলো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটা হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এগুলো সবই হচ্ছে জৈব অ্যাসিড। এখন তারপরে হচ্ছে আমরা 2 নম্বর হচ্ছে অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। এখন অজৈব অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিডের মধ্যে কার্বন থাকবে না, আর অর্থাৎ যে সকল অ্যাসিড খনি থেকে প্রাপ্ত এবং কার্বনবিহীন, সে সকল অ্যাসিডকে বলা হয় যে সকল অ্যাসিডে কার্বনবিহীন, খনি থেকে প্রাপ্ত এবং কার্বনবিহীন তাদেরকে বলা হয় খনিজ অ্যাসিড। বলে খনিজ অ্যাসিড। এখন এই যে খনিজ অ্যাসিডগুলো হচ্ছে কি দেখো, যেমন এই যে HCl, তারপর হচ্ছে
নাইট্রিক অ্যাসিড এইচ NO3, তারপর হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড, তারপরে হচ্ছে পারক্লোরিক অ্যাসিড HClO4 পারক্লোরিক অ্যাসিড, এই যে ইত্যাদি সালফিউরিক, তারপরে সালফিউরিক অ্যাসিড তোমাদের বইতে দেওয়া আছে, বইয়ে তোমরা বই দেখো, বইতে সুন্দরভাবে এগুলো দেওয়া আছে, ঠিক আছে, বইয়ের 102 পৃষ্ঠায় তোমাদের দেওয়া আছে। এখন এই যে আচ্ছা, তারপরে সালফিউরিক অ্যাসিড তো বহুল ব্যবহৃত অ্যাসিড, সেটা কমন অ্যাসিড। আচ্ছা, যাই হোক, এই যে এই অ্যাসিডগুলো হচ্ছে অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড, ঠিক আছে। তাহলে এগুলোর নাম তোমরা সব বইতে দেওয়া আছে সুন্দর, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের অ্যাসিড জানতে পারছি। এগুলো হচ্ছে এই অজৈব অ্যাসিডগুলো হচ্ছে খুবই তীব্র অ্যাসিড, এগুলো সাধারণত খাওয়া যায় না, এগুলো খেলে সেটা শরীরে বিরাট ক্ষতি হয়, অনেক বড় ধরনের ক্ষতি হয় এগুলো যদি খাওয়া হয়, তাহলে সেই কারণে এগুলোর তীব্রতা অনেক বেশি। আর হচ্ছে জৈব অ্যাসিড হচ্ছে আমরা এগুলো খেতে পারি, আর সকল খাবারের মধ্যে জৈব অ্যাসিড পাওয়া যায়, সকল ফলে, বিশেষ করে ফলগুলোতে, শাকসবজি, ফলমূল ইত্যাদিতে, সকল ফলমূল শাকসবজিতেই কোনো না কোনো অ্যাসিড আছে, সেটা জৈব অ্যাসিড, সেগুলো হচ্ছে জৈব অ্যাসিড। তোমাদের বইতে একটা চার্ট আছে, চার্টটা হচ্ছে আমি দেখো, এই যে বইতে একটা চার্ট আছে প্রথম পৃষ্ঠায়, বইয়ের অধ্যায়ের প্রথম দিকে 99 পৃষ্ঠায়, সেটা হচ্ছে দেখো, আঙ্গুর, কমলা, কোন ফলে কি কি অ্যাসিড থাকে সেটা এখানে দেওয়া আছে, কোন ফলে কি কি অ্যাসিড থাকে। এগুলো হচ্ছে ফল, এক নম্বরে ফলে হচ্ছে যে আঙ্গুর। আচ্ছা, এটা হচ্ছে ফলের নাম, আমরা আরেক ঘর দিই। ফলের নাম, তারপরে হচ্ছে অ্যাসিডের নাম, অ্যাসিডের নাম, ফলের নাম, অ্যাসিডের নাম। তো তোমাদের প্রথমে আঙ্গুর, লেবু, লেবু, এই ফলগুলোতে হচ্ছে কি আছে, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের সংকেত এই যে C6H8O7, সাইট্রিক অ্যাসিড। তারপরে হচ্ছে কমন, তারপরে হচ্ছে কি, তেঁতুল, তেঁতুলের টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে তেঁতুল হচ্ছে টার্টারিক অ্যাসিড। আচ্ছা, তারপর হচ্ছে টমেটো, কচু ইত্যাদিতে, এগুলোতে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড,
অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH, দুইটা কার্বক্সিলিক মূলক। আচ্ছা, অক্সালিক অ্যাসিড। তারপরে হচ্ছে আমলকি। আমলকির সংকেত হচ্ছে, আমলকিতে কি আছে? যে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড C6H8O6, অ্যাসকর্বিক অ্যাসিড। এটা হচ্ছে ভিটামিন সি। অ্যাসকর্বিক অ্যাসিডের, ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি, আমি লিখে দিচ্ছি, ভিটামিন সি। ভিটামিন সি এর অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, তারপরে হচ্ছে কি আছে? আপেল আনারস। আপেল আনারসে কি আছে? ম্যালিক অ্যাসিড। আপেল আনারসে আছে ম্যালিক অ্যাসিড। এটা হলো C4H6O5। C4H6O5। আচ্ছা, তাহলে এই যে এই অ্যাসিডগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমার হয়তো সংকেত দেওয়া আসবে না, কিন্তু তোমাদের এই যে অ্যাসিডের নামটা অবশ্যই আসবে, কিন্তু সংকেত আমি লিখে দিয়েছি পরবর্তীতে, তোমরা যেন পরবর্তীতে মনে থাকে এবং পরবর্তী ক্লাসে এগুলো লাগবে। তোমরা যতই সামনের দিকে যাবা ততই এই অ্যাসিডের সংকেতগুলো এগুলো লাগবে। এই কারণে আমি লিখে দিয়েছি, এখন তোমাদের ফিউচারে যদি মনে পড়ে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা মোটামুটি এখন অ্যাসিডের প্রকারভেদ পড়লাম। এখন আমরা পড়ব হচ্ছে এখন আমরা অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার করব। অ্যাসিড ও ক্ষার আমরা বইতে যেভাবে সিরিয়াল আছে ওইভাবে পড়ি। অ্যাসিড ক্ষারকের ব্যবহার। অ্যাসিডের ব্যবহারটা কি? অ্যাসিডের ব্যবহার অ্যাসিডের ব্যবহার অ্যাসিডের ব্যবহার হচ্ছে যে তোমরা জানো যে অ্যাসিড হচ্ছে আসলে কোনো একটা দেশ অ্যাসিডের ব্যবহার দিক থেকে যত বেশি শক্তিশালী, ওই দেশ তত বেশি শিল্পোন্নত। মানে কোনো, অর্থাৎ আমার কথা হচ্ছে যে যে কোনো একটি দেশ যত বেশি, ওই দেশের শিল্প ইন্ডাস্ট্রিতে যত বেশি অ্যাসিড ব্যবহার করা হয়, মানে ওরা যত বেশি অ্যাসিড ব্যবহার করে, ওই দেশ তত বেশি উন্নত রাষ্ট্র, শিল্পে উন্নত। শিল্প উন্নত হওয়া মানেই উন্নত রাষ্ট্র, সব দিকে উন্নত হওয়া। কোনো দেশ যত বেশি শিল্প উন্নত হবে, ওই দেশ সব সেক্টরেই উন্নত হবে। তো তাহলে অ্যাসিডের ব্যবহার দেখছো অনেক গুরুত্বপূর্ণ। অ্যাসিড ব্যবহার যে যত বেশি করবে সে তত বেশি উন্নত হবে। তো আমরা অ্যাসিডের ব্যবহারের ক্ষেত্রে প্রথমে 1 নম্বরে তোমাদের বইতে অবশ্যই দেওয়া আছে, তারপর আমি এটা লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে টয়লেট পরিষ্কারক হিসেবে অ্যাসিড ব্যবহার করা হয়। আচ্ছা, এটা আমরা পরে দিই। স্বর্ণ
আমরা 1 নম্বরে দিচ্ছি হচ্ছে গহনা তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা। তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাটারি, বিভিন্ন ব্যাটারিতে বিভিন্ন যন্ত্রের ব্যাটারি যানবাহনের ব্যাটারি তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা। ঠিক আছে, তারপরে হচ্ছে টয়লেট ক্লিনার প্রস্তুতিতে অ্যাসিড ব্যবহার করা। চার নম্বরে বাসাবাড়িতে সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য কার্বলিক অ্যাসিড ব্যবহার করা। কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়। কার্বলিক অ্যাসিড হচ্ছে C6H5OH, ফেনল, এটার নাম হচ্ছে ফেনল। কার্বলিক অ্যাসিডের সংকেত C6H5OH। তাহলে কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়। কার্বনিক আর কার্বলিক দুইটা শব্দ আছে, তোমরা এটা সাধারণত পেচ লাগে যায়। কার্বনিক অ্যাসিড হচ্ছে সাধারণত যে আমরা যে পানি পানি খাই, ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের পানীয় খাই, সেটা হচ্ছে যেমন ওই যে তোমরা স্প্রাইট, 7 আপ, তারপরে এই জাতীয় পানীয়গুলো হচ্ছে এগুলোর মধ্যে কার্বনিক অ্যাসিড থাকে। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। আর ওটা হলো কার্বনিক, আর এটা হচ্ছে কার্বলিক, এটা মনে রাখতে হবে। তারপরে 5 নম্বরের ব্যবহারটা হচ্ছে যে বিভিন্ন ধরনের শিল্প বাণিজ্যে, শিল্পে, যেমন ঔষধ শিল্প, যেমন ওষুধ শিল্প, রং, তারপরে হচ্ছে কাগজ,
যেমন কুটির শিল্প, রং, কাগজ, তারপরে হচ্ছে এই রং, কাগজ, আরও ধরো বিভিন্ন ধরনের বিস্ফোরক, বিস্ফোরক, রং, কাগজ, বিভিন্ন ধরনের বিস্ফোরক, তারপরে সার কারখানা, তারপরে হচ্ছে ডিটারজেন্ট, ইত্যাদি শিল্পে ব্যবহার করা হয়। ইত্যাদি শিল্পে ব্যবহার করা হয়। তারপরে 6 নম্বর হচ্ছে আমাদের পাকস্থলীতে খাবারকে হজম করার জন্য পাকস্থলীতে খাদ্যকে হজম করার জন্য HCl ব্যবহার করা, HCl ব্যবহৃত হয়। এই যে 6টা, এগুলো হচ্ছে অ্যাসিডের ব্যবহার। আমরা তারপর হচ্ছে ক্ষারের ব্যবহারটা এখন করব। ক্ষারের ব্যবহার অনেক ব্যবহার আছে। সেটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে টয়লেট ক্লিনার তৈরিতে ক্ষার, টয়লেট ক্লিনার তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা। 2 নম্বরে হচ্ছে ব্লিচিং পাউডার তৈরিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা। তারপরে 3 নম্বর হচ্ছে ডিটারজেন্ট। তারপরে হচ্ছে ডিটারজেন্ট তৈরিতে বিভিন্ন ধরনের সাবান তৈরিতে বা বিভিন্ন ধরনের পরিষ্কারক তৈরিতে ক্ষার ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে
এক নম্বরে পাকস্থলীতে অ্যাসিড বৃদ্ধি, পাকস্থলীতে অ্যাসিড বৃদ্ধিকে প্রশমিত করতে ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। তারপরে 5 নম্বরে হচ্ছে বিভিন্ন পোকামাকড় দমনে খাওয়া ব্যবহার করা। তারপরে দালান কোটা রং করার কাজে ব্যবহার করা। কোটা দরকার দালান রং করার কাজে ক্ষার ব্যবহার করা। ক্ষার ব্যবহার করা, এটা হচ্ছে তাহলে এই ক্ষারের ব্যবহার। এখন আমরা এই একটা গুরুত্বপূর্ণ, তাহলে আমরা কি এতক্ষণ মধ্যে কি শিখলাম? এতক্ষণ যাবত হচ্ছে যে অ্যাসিডের ব্যবহার ও ক্ষারের ব্যবহার শিখলাম। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া শিখব। অ্যাসিডের ব্যবহারের পরে হচ্ছে অ্যাসিড ক্ষারের কিছু বৈশিষ্ট্য। অ্যাসিড ক্ষারের বৈশিষ্ট্য সেটা আমরা আগেই পড়ছি, সেটা এখানে যেটা অতিরিক্ত দেওয়া আছে সেটা আমরা একটু পড়ব। যে অ্যাসিড ক্ষারের বৈশিষ্ট্য, অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে অ্যাসিড নীল নির্বাচকে লাল করে, তারপরে এটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তারপরে অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তারপরে বিভিন্ন ধাতুর সাথে বিক্রিয়া করেও বিভিন্ন ধরনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন এই যে ধাতব এই অ্যাসিড, যেমন HCl, এটা সুন্দরভাবে আছে। HCl ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তারপরে এখানে এটাকে আরো আছে যেটা পানি। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডটা এটার মূল উৎপাদন, এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড। এবারে সিমিলারলি এই যে HCl সোডিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি একই। তাহলে এই যে এটা হচ্ছে যে তাহলে অ্যাসিডটা ধাতুর কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং লবণ তৈরি করে। এটাও এক লবণ তৈরির একটা বিক্রিয়া, এটাও বলা যায় যে লবণ তৈরি করে। তারপরে হচ্ছে এই যে
ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে, ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোজেন উৎপন্ন করে। তারপরে আরো অ্যাসিডের আরো বিক্রিয়া আছে, এখানে তোমাদের বইতে আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া। সোডিয়াম বাইকার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি। সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি। এই যে তাহলে এটা গ্যাস, এই এখানে সবগুলোই গ্যাস। এই যে এই চিহ্ন, তীর চিহ্ন দ্বারা বোঝা যায় গ্যাস, এটা মনে রাখবা যে পাশে যদি কোনো সংকেতের পাশে এভাবে দেওয়া থাকে সেটা মানে হলো গ্যাস, গ্যাস সৃষ্টি হয়েছে। আর যদি এরকম নিচের দিকে দেওয়া থাকে সেটা হলো অদক্ষেপ, সেটা অদক্ষেপ তরল, একটু কঠিন তরল আকার, তরল তরল অদক্ষেপ সৃষ্টি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এটাই হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য। তাহলে অ্যাসিড, তারপরে অ্যাসিড টক স্বাদযুক্ত, অ্যাসিডের ওই বৈশিষ্ট্যগুলোর সাথে জাস্ট এটা হলো, এগুলো হলো কেমিক্যাল বৈশিষ্ট্য। যে অ্যাসিড তোমার কি HCl ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তারপরে হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তারপরে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এই তিনটা, এই 1 2 3, এটা এই তিনটা রাসায়নিক বৈশিষ্ট্য। তারপরে আরেকটা জিনিস, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সাধারণত তোমার এখন আমরা দ্রুত এই প্রসেস বের করার জন্য, সেটা হচ্ছে দ্রুত অ্যাসিডিটি বোঝার জন্য, সেটা হচ্ছে পিএইচ। অ্যাসিডের পিএইচ সাধারণত, অ্যাসিডের পিএইচ হচ্ছে, অ্যাসিডের পিএইচ 7 এর নিচে থাকবে। 7 এর পিএইচ এর মান 7 এর নিচে, 7 এর নিচে, 7 এর নিচে থাকবে। অ্যাসিডের পিএইচ এর মান 7 এর নিচে থাকবে। ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে এগুলো হলো অ্যাসিডের বৈশিষ্ট্য। তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য অন্তত তাহলে এই আগে 5-6টা লিখছি, এটার সাথে আরো 3টা 7-8টা দেখা যাবে। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এগুলো। এখন আমরা ক্ষারের বৈশিষ্ট্য শিখব। ক্ষারের বৈশিষ্ট্য তোমাদের বইতে আছে কয়েকটা। ক্ষারের বৈশিষ্ট্য আমরা আগে ওই যে লাল লিটমাসকে নীল করে ক্ষার, তারপরে জলীয় দ্রবণে OH আয়ন উৎপন্ন করে বা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, এটি কটু স্বাদযুক্ত। তারপরে হচ্ছে আর এটা হচ্ছে ক্ষার। তারপরে এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যেমন এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট প্লাস পানি। তাহলে ক্যালসিয়াম সালফেট প্লাস পানি, এই যে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট, লবণ এবং পানি। তোমাদের বইতে একটা পরীক্ষা আছে, এটা একটু আমি এর ফাঁকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো এই পরীক্ষাটা 104 পৃষ্ঠায়, যে চুনের পানির মধ্যে তোমার কখন লিটমাসের বা কাগজের রং পরিবর্তন হয় না। চুনের পানির মধ্যে কখন লিটমাসের বা কাগজের রং পরিবর্তন হয় না। এখন তুমি চুনের পানির মধ্যে প্রথমে এই লাল লিটমাসের কাগজকে ডুবালে কি সেটা নীল হয়ে যাবে, কারণ হচ্ছে সেখানে সেটা ক্ষারের উপস্থিতিতে। কিন্তু যখন আস্তে আস্তে ওই চুনের পানিতে যদি সালফিউরিক অ্যাসিড
দিয়ে দাও, অ্যাসিড যোগ করার সাথে সাথে আস্তে আস্তে, তাহলে কি হবে, সালফিউরিক অ্যাসিডটা ক্যালসিয়াম মানে চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে করে আচ্ছা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কমিয়ে ফেলবে, মানে ক্ষারটাকে কমিয়ে ফেলবে। ক্ষারটাকে যখন কমিয়ে ফেলে তখন সেটা আস্তে আস্তে ক্ষারের বৈশিষ্ট্যটা কমে যায়, তার মানে তখন লিটমাস পেপার দিলে সেটা আর বর্ণ পরিবর্তন করে না। এটাই এই পরীক্ষাটা, এটাই হচ্ছে এটা। তাহলে এটা এটা কিন্তু আসে এই 2 নম্বরের জন্য, যে কখন লিটমাস পেপারের রং পরিবর্তন হয় না। ঠিক আছে, তারপরে ওই তো এখানে সবগুলোই এরকম, যে ক্ষারের বৈশিষ্ট্যগুলো এরকম, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, ঠিক আছে এরকম। তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড NO3, পটাশিয়াম নাইট্রেট প্লাস পানি, পটাশিয়াম নাইট্রেট প্লাস পানি। এই যে তাহলে এগুলো হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া, ক্ষারের বিক্রিয়া। এখন এই যে ক্ষার যে শুধুমাত্র অ্যাসিডের সাথে বিক্রিয়া করেই লবণ পানি উৎপন্ন করে তা না, লবণ উৎপন্ন করে তা না, আর ক্ষার ছাড়াও বিভিন্ন ধরনের ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। যেমন যেমন এই যে এখানে আছে ম্যাগনেসিয়াম HCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, তারপরে হচ্ছে সোডিয়াম HCl, সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তাহলে এই যে দেখো যে লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন করে, তাহলে লবণ উৎপন্ন যে শুধু অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে তা না, লবণ আরো বিভিন্নভাবে অ্যাসিড বিভিন্ন ধাতুর সাথে বিক্রিয়া করেও লবণ উৎপন্ন করতে পারে। আচ্ছা, তাহলে এই যে এগুলো হচ্ছে আমরা ক্ষারের বৈশিষ্ট্য, এগুলো হলো ক্ষারের বৈশিষ্ট্য। ক্ষার এই দুইটা কিন্তু ক্ষারের বৈশিষ্ট্য না, এটা আবার ক্ষারের বৈশিষ্ট্য মনে করবো না। এগুলো শুধুমাত্র দেখাইছি যে লবণ উৎপন্ন করে, যে সেটা অ্যাসিড ছাড়াও ক্ষার ছাড়াও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয়, সেটা দেখিয়েছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্ষার ও ক্ষারক। ক্ষার ও ক্ষারক, ক্ষার কি এবং ক্ষারক কি? আমরা ক্ষারক আর হচ্ছে ক্ষার, ক্ষারক আর ক্ষার। এখন ক্ষারকটা কি? ক্ষারক হচ্ছে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড গুলোই হচ্ছে ক্ষার। যেমন প্রত্যেকটা ক্ষারক, তুমি প্রত্যেকটা ক্ষারকেই দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই যে দেখো এগুলো সবই ক্যালসিয়াম অক্সাইড। এগুলো দেখো যে তাহলে ধাতুর অক্সাইড, এই যে ধাতু, এটা ধাতু, এটা ধাতু, এটা ধাতু, এটা ধাতু, তাহলে এগুলোর হাইড্রোক্সাইড বা অক্সাইডই হচ্ছে ক্ষারক। তাহলে ক্ষারকটা কি? ক্ষারক হলো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডটি হলো ক্ষারক। এখন এই ক্ষারকের মধ্যে যেগুলো পানিতে দ্রবীভূত হয়, সেগুলো হচ্ছে ক্ষার। ঠিক আছে, তাহলে আগে ক্ষারক হইতে হবে, তারপর সেটা যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে সেটা ক্ষার, আর যদি পানিতে দ্রবীভূত না হয় সেটা ক্ষার নয়। ক্লিয়ার? তাহলে এই যে আমরা যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা পানিতে দ্রবীভূত হয়ে সেটা কি হয়? পানিতে দ্রবীভূত হয়ে সেটা সোডিয়াম আয়ন আর OH আয়নে আলাদা হয়ে যায়, সেখানে দ্রবীভূত হয়ে যায়, পানির সাথে সেটা দ্রবীভূত হয়ে যায়। তাহলে এই যে এটা হচ্ছে এই কারণে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। তাহলে যে সকল ক্ষার
তাহলে যে যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় সেগুলোই হচ্ছে ক্ষার, আর যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না সেগুলোই ক্ষার নয়, সেগুলো শুধু ক্ষারক। যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে বিক্রিয়া করে না, কোনো নো রিঅ্যাকশন, নো নো রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক কিন্তু ক্ষার নয়, মনে থাকবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ক্ষারক, যেহেতু এটা ধাতুর হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম একটা ধাতু, ধাতুর হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারক, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক, তাই এটা ক্ষার নয়, কারণ হলো সেটা পানির সাথে দ্রবীভূত হয় না। তাহলে প্রশ্নটা এখানে, এই প্রশ্নটা প্রায় টাইমে আসে, এটা মনে রাখবা যে সব ক্ষারই ক্ষারক, সকল ক্ষারই ক্ষারক, প্রশ্নটা হচ্ছে এটা, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, সকল ক্ষারক ক্ষার নয়। ঠিক আছে, কেন ব্যাখ্যা করো কেন এটা। এটার পরিবর্তে আরেকটা যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক কিন্তু ক্ষার নয়। ঠিক আছে, ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক কিন্তু ক্ষার নয়, এই দুইটা প্রশ্ন তো একই উত্তর, দুইটার ক্ষেত্রে একই উত্তর। আচ্ছা, আমরা তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিডটা কি? অ্যান্টাসিড মূলত একটা সাসপেনশন, সেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন। অ্যান্টাসিড মানে হচ্ছে, অ্যান্টাসিড হচ্ছে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশন। এটা অ্যান্টাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর একটা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে অ্যান্টাসিড বলা হয়। তো এটা সাধারণত দুইভাবে পাওয়া যায়, সাসপেনশন, আর একটা হলো ট্যাবলেট। এটা হচ্ছে অ্যান্টাসিড। তো এটা সাধারণত আমরা যদি সাধারণত ট্যাবলেট আকারে পরে ট্যাবলেটটা কি করে, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশনটাই অ্যান্টাসিড হিসেবে পরিচিত, অ্যান্টাসিড হিসেবে পরিচিত। এখন এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কিভাবে অ্যান্টাসিড হিসেবে পরিচিত, কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। এই ক্ষারটা আমরা যখন পাকস্থলীতে খাবারের পর, আমরা খাদ্য গ্রহণের পরে পাকস্থলীতে যখন অ্যাসিড জমে, HCl এর পরিমাণ যখন বেড়ে যায়, তখন এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা যখন আমরা খাই সাসপেনশন হিসাবে বা ট্যাবলেট আকারে, তখন এটাকে এই আমরা কি কি করি, তখন ওই যে অ্যাসিড ক্ষারের যে প্রশমন বিক্রিয়াটা মনে আছে তোমরা, তখন এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা ক্ষারটা অ্যাসিডের সাথে HCl এর সাথে বিক্রিয়া করে সেটা এইরকম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি সেটা প্রশমিত করে, লবণ পানি উৎপন্ন করে, মানে প্রশমিত করে, অ্যাসিডের পরিমাণটাকে কমিয়ে দেয়। এই কারণেই এটাকে বলা হয় এই অ্যান্টাসিড হিসেবে, যা অ্যান্টাসিড হিসেবে পরিচিত। ঠিক আছে, তাহলে এটা হলো আমরা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, গ্যাস্ট্রিকের ফাইল যেটাকে বলে, তোমরা সবাই অনেকেই সবাই খাইছো গ্যাস্ট্রিকের ফাইল হিসেবে অ্যান্টাসিড। আচ্ছা, এখন এটা গেল। আরেকটা প্রশ্ন এখন, সেটা হচ্ছে
কার্বন ডাইঅক্সাইডকে কেন অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইডকে কেন অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয়? কেন ব্যবহার করা হয় সেটা আমি বলছি, সেটা আমি লিখবো না, আমি তোমাদের বলে দিচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি অম্লীয় গ্যাস। এটা সাধারণত নিজে জ্বলে না এবং কাউকে জ্বলতে সাহায্য করে না। আর কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ও অক্সিজেনের তুলনায় ভারী, সেই কারণে কার্বন ডাইঅক্সাইড যখন নিজেও জ্বলে না, অন্যকেও জ্বলতে সাহায্য করে না, তখন যখন কোথাও আগুন লাগলে যদি কার্বন ডাইঅক্সাইড সেখানে দেওয়া হয়, সেটা একদম আগুনের উৎপত্তি স্থলে চলে যায়, উৎপত্তি স্থলে বিদ্যমান থাকে। তো উৎপত্তি স্থলে বিদ্যমান থাকার কারণে এবং সে নিজেও জ্বলে না, অন্যকেও জ্বলতে সাহায্য করে না, সেই কারণে আগুনকে সে নিভাতে সাহায্য করে। এই কারণেই কার্বন ডাইঅক্সাইডকে আমরা অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, আমরা আরেকটা জিনিস, সেটা হলো ব্লিচিং পাউডার। আমরা আরেকটা জিনিস আমরা এখন পড়বো, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার এটা একটা পরিষ্কারক পদার্থ। ব্লিচিং পাউডার হচ্ছে যে কলিচুনের মধ্যে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কলিচুনের মধ্যে যদি ক্লোরিন গ্যাস চালানো হয় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাপমাত্রায় পানি উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এটা এই যে এখানে যদি আমরা ক্যালসিয়াম ক্লোরিন দুইটা, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্লিচিং পাউডার প্রস্তুতির বিক্রিয়া। যে বলবো যে কলিচুন, এটার নাম হলো কলিচুন বলা হয়। কলিচুনের মধ্যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্লোরিন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট, এটাকে হাইপোক্লোরাইড বলা যায়। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার, এর নাম কি? ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমরা এই অধ্যায় প্রায় শেষ করে ফেললাম। আমাদের আশা করি আর ওই অ্যাসিড অম্ল ক্ষারক লবণ শনাক্তকরণের যে লাস্টের একটা টপিক, সেটা আমরা আরেকদিন পড়ব। আর হলো পরবর্তী ক্লাসে সৃজনশীল দিবা। আজকে আমি তোমাদের বলছিলাম যে গত ক্লাসে যে সৃজনশীল আজকে দিব, বাট আজকে পারলাম না, আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীল দিব। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে তাহলে আমরা আজকে মোটামুটি যা পড়ছি
যা তোমরা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবে এবং বারবার দেখবে। আমি আবারও বলি, এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে সৃজনশীল একটা থাকবেই। তো এই অধ্যায়টা ভালোভাবে পড়বা এবং আমি যা পড়েছি এটা একবার না বুঝলে বারবার বুঝবা, বারবার দেখবা, রিপিট করে করে দেখবা। আর হলো কমেন্ট বক্সে জানাবা কোনো প্রবলেম থাকলে, ঠিক আছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবা কোনো যদি সমস্যা থাকে। তো তোমরা, আশা করি তোমরা উপকৃত হবে আজকের ক্লাস দ্বারা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফিজ।